আত্মীয় নয় কিন্তু ঘনিষ্ঠ ব্যক্তি বা ইমোশনাল ডোনারের অঙ্গ প্রত্যঙ্গ দান তদারকি করবে জাতীয় কমিটি। বিক্রির সাথে জড়িত হলে সাজা 2 থেকে 3 বছর। আমরা খুবই শক্তিশালী একটা কমিটি গঠন করা হয়েছে যারা আসলে এটাকে যাচাই বাছাই করতে পারবে। সেই ক্ষেত্রে এটা বিচারিক দক্ষতা, আইনি দক্ষতা, পুলিশি দক্ষতা, সব রকম টেকনিক্যাল দক্ষতা সবগুলো কম্বাইন করা হয়েছে। নেত্রকোনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি শিক্ষক কালচার, গুণগত শিক্ষা থেকে বঞ্চিত ছাত্রছাত্রীরা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপদেষ্টার। চলতি অর্থ বছরে 25 মেগাহার্টজ তরঙ্গ নিলামের প্রস্তুতি নিচ্ছে বিটিআরসি। কল ড্রপ ও নেটওয়ার্কের জটিলতা কাটার আশা। মৌলভীবাজারের মণিপুরি গ্রামে চলছে রাসলীলার প্রস্তুতি। সুন্দরবনের আলোর কোলে রাস উৎসবে পাহারা দেবে আইনশৃঙ্খলা বাহিনী। এই স্নানের মাধ্যমে মানুষের অনেক মনের কালিমা দূর হয়, পাপ তাপ দূর হয়। সকল ধর্মবর্ণের গোত্রের মানুষ এখানে সমবেত হবে এবং আশা রাখছি ভালো একটি মহোৎসব এবার আমরা উপহার দিতে পারবো। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলাম। আত্মীয় নয় কিন্তু ইমোশনাল ডোনার বা ঘনিষ্ঠ ব্যক্তিও দিতে পারবেন অঙ্গ। বিষয়টি যাচাই করবে একটি জাতীয় কমিটি। অঙ্গ বিক্রির সঙ্গে জড়িত হলে তার সাজা 2 থেকে 3 বছর। সদ্য পাশ হওয়া অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশে রাখা হয়েছে এসব বিধান। চিকিৎসকরা বলছেন কেউ যাতে অঙ্গ বিক্রির সুযোগ নিতে না পারে সেজন্য সতর্কতা ও কঠোর নজরদারি দরকার। দেশে প্রতি বছর প্রায় 40,000 মানুষের কিডনি বিকল হয়। এর একটা বড় অংশের প্রয়োজন পড়ে কিডনি প্রতিস্থাপনের, কিন্তু আইনি জটিলতায় তা অনেকে করতে পারেন না। বৃহস্পতিবার পাশ হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025। কিডনি প্রতিস্থাপনকে আরও সহজ করতে বড় পরিবর্তন হয়েছে 3টি। এখন থেকে নিকট আত্মীয়দের মধ্যে ভাগনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি ও সৎ ভাই বোন অঙ্গ দিতে পারবেন। আর আত্মীয় না হলেও সোয়াব ট্রান্সপ্লান্টের মাধ্যমে অন্যদের অঙ্গও দেয়া নেয়া করা যাবে। শুধু পরিবারের সদস্য না, যাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, যাদের সাথে তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কিডনি হোক বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায়, সেটাকে আমরা লিগালাইজ করার স্কোপ করেছি। তবে সবচেয়ে বড় সংশোধনী হলো ইমোশনাল ডোনার। কেউ কারো ঘনিষ্ঠ হলেও দিতে পারবেন অঙ্গ। এজন্য অঙ্গদাতার সামাজিক অবস্থান, আর্থিক সক্ষমতা, মানসিক সুস্থতা, অঙ্গ গ্রহীতার সঙ্গে পূর্ব পরিচয় সহ অনেক বিষয় যাচাই করা হবে। অঙ্গদাতার ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। বিষয়গুলো যাচাই করতে থাকবে 7 সদস্যের জাতীয় কমিটি। প্রধান হিসেবে থাকবেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রশাসন এবং সদস্য সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব। আর সদস্য হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়, পুলিশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং জাতীয় মানবাধিকার কমিশন থেকে একজন করে থাকবেন। যেহেতু এটা আত্মীয়তার ব্যাপারটা নিশ্চিত করা কঠিন, সেজন্য আমরা যথেষ্ট প্রিকশন নিয়েছি। আমরা খুবই শক্তিশালী একটা কমিটি গঠন করা হয়েছে যারা আসলে এটাকে যাচাই বাছাই করতে পারবে। সেই ক্ষেত্রে এটা বিচারিক দক্ষতা, আইনি দক্ষতা, পুলিশি দক্ষতা, সব রকম টেকনিক্যাল দক্ষতা সবগুলো কম্বাইন করা হয়েছে যেন এটা নিশ্চিত করা যায় যে উনি আসলে শুধুমাত্র আবেগিক কারণেই এটা দিচ্ছেন, এর মধ্যে কোনো আর্থিক লেনদেন হয়নি, অন্য কোনো ধরনের সুবিধা আদান প্রদান হয়নি। অঙ্গ বিক্রি প্রতিরোধে রাখা হয়েছে সাজার বিধান। অঙ্গ বিক্রেতা, সহায়তাকারী এবং সংশ্লিষ্ট হাসপাতালের কেউ এর সঙ্গে জড়িত থাকলে 2 থেকে 3 বছর কারাদণ্ড, পাশাপাশি অর্থদণ্ড 5 থেকে 10 লাখ টাকা। ভায়োলেটরদের জন্য বড় ধরনের সাজা, সেটা মানে অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয়ের সঙ্গে সম্পর্কিত যারা জড়িত, এমনকি সহায়তাকারী সাজা আছে। এটা যেন কোনোভাবেই আবার বাধা না হয়ে ওঠে আর কি, সেটা আমরা চেষ্টা করবো। আমাদের দেশে তো আসলে আইনের ব্যাপারটা হয়, দেখা যায় আইনটা খুব কড়াকড়ি করলে ওটা আবার একটা বাধা হয়ে ওঠে। আসলে আমরা ঠিক বাধা দিতে চাই না, কিন্তু আইনটাকে অপব্যবহার করে যেন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা শুরু না হয় দেশে, সেটা আমরা
বন্ধ রাখার চেষ্টা করেছে আর কি। গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কিডনি বিকল ছিল। কোনো আত্মীয়র সঙ্গে ম্যাচিং না হওয়ায় তাদের কিডনি নিতে পারেননি তিনি। পরে তার অনুসারীদের 2 জন কিডনি দানের আগ্রহ দেখালে তা আটকে যায় আইনে। পরে তারা উচ্চ আদালতে গেলে ইমোশনাল ডোনারদের বিষয়ে নির্দেশনা দেয় আদালত। সে অনুযায়ী বিষয়টি যুক্ত করা হয়েছে অধ্যাদেশে। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। আগামী সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত সহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য 3 বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় ডক্টর ইউনূস বলেন, গত 15 মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন। আসন্ন নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, সেজন্য 3 বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। 3 বাহিনী প্রধানও তাদের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি আগামী 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তারা। নেত্রকোনায় বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়েই বদলি শিক্ষক দিয়ে চলছে পাঠদান। এ নিয়ে প্রতিবেদন করতে গেলে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা করেন খোদ উপজেলার শিক্ষা কর্মকর্তা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা বেহালের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। ছন্দের তালে তালে শিক্ষার্থীদের কবিতা পড়াচ্ছেন শিক্ষক। শিক্ষার্থীরাও আনন্দ নিয়ে আওড়াচ্ছে সেই বুলি। আপাত দৃষ্টিতে খুব চিরায়ত দৃশ্য মনে হলেও প্রদীপের নিচে রয়েছে অন্ধকার। নেত্রকোনার খালিয়াঝুরি উপজেলার রোকেয়া সাত্তার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে গিয়ে দেখা যায় 5 শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র 2 জন। সহকারী শিক্ষক নাজমা আক্তার অনুপস্থিত থাকায় তার পরিবর্তে 2য় শ্রেণীতে ক্লাস নিচ্ছেন ডিগ্রি 2য় বর্ষের শিক্ষার্থী হ্যাপি আক্তার। শিক্ষক না হয়েও নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষরও করেন তিনি। আমি স্টুডেন্ট, আমার ক্লাস নিতে ভালোই লাগে। নাজমা ম্যাডাম একটু অসুস্থ, আমার আন্টি হয়। আমি সরকারি না, আমি প্যারা শিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছি। স্বাক্ষর আমি এই কয়েকটাই দিচ্ছি, আমি পারি না, মিলাইতে পারি না। বদলি শিক্ষক দিয়ে মাসের পর মাস ধরে ক্লাস চালানোর বিষয়টি স্বীকার করেন প্রধান শিক্ষকও। সে মানে খুবই বেশি পণ্ডিত, সে নিজেই এইগুলি করে গেছে যে আমি প্যারা শিক্ষক দিয়ে আমার ক্লাসটা যাতে কোনো ক্ষতি না হয়, সে এটা নিজেই করে গেছে। যেহেতু সে দীর্ঘদিন থাকবে, শিক্ষা অফিসারের অনুমতি ছাড়াই আমি যে ধরনের আমি যে ভুলটা করছি, এই ভুলটার তো আমার কোনো নাই। কতদিন ধরে প্যারা শিক্ষক ক্ষমার অযোগ্য। শুধু রোকেয়া সাত্তার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, জেলার বেশিরভাগ বিদ্যালয়েই জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। এতে ঝরে যাচ্ছে শিক্ষার্থীরা। সরকারি উপজেলায় শিক্ষা অফিসারের সংখ্যা কম, অনেক শূন্যপদ আছে, এগুলি জরুরি ভিত্তিতে নিয়োগ দিয়া তদারকির সংখ্যা বাড়ানো দরকার। এই অবকাঠামোর এই পরিবর্তন অবস্থার জন্যই এখানে স্টুডেন্টের এরকম চাহিদাটা কম। বিভিন্ন স্কুলে বদলি শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনার বিষয়টি জানতে চাইলে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সে চেষ্টায় ব্যর্থ হয়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। কারো পরিবর্তে কোনো শিক্ষক রাখার সুযোগ নেই। শিক্ষক মনে করেন যে 5 জন আছে, আমার মানে প্রয়োজন আছে বা আমার সংস্থান আছে, আমি হয়তো আরেকজনকে পার্ট টাইমের জন্য রাখতে পারি। অবশ্যই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং বিভাগীয় মামলা হয়, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ আমরা করব। বিষয়টি গুরুত্বের সাথে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রক্সি শিক্ষক দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চালাচ্ছে, এটা খুবই লজ্জাজনক এবং উদ্বেগজনক। এরকম যদি স্পেসিফিক কোনো অভিযোগ আমরা পাই, তাহলে অবশ্যই শিক্ষা ডিপার্টমেন্ট আছে, আমরা আছি, সবাই মিলে এটার বিরুদ্ধে সর্বোচ্চ যে ব্যবস্থা আইনগতভাবে নেওয়া যায় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। সবকিছু মিলে চিত্রটা মোটেই আশানুরূপ নয়। আমি ঘুরে আসলাম, যদি আমি জানতাম কিছুটা, আমি সচক্ষে দেখে আসলাম সমস্যাগুলো কি, ফলে সেগুলো কেমন উত্তরণ করা যায় আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছি। নেত্রকোনায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1314টি। এর মধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য 599টি বিদ্যালয়ে। জারিন অর্নি, যমুনা নিউজ। বরিশাল সরকারি বিএম কলেজের বিভিন্ন খাতে প্রতি বছর টাকা দিয়ে হয়
অধ্যয়নরত শিক্ষার্থীদের। চিকিৎসা খাতে 30,000 শিক্ষার্থীর কাছ থেকে তোলা হয় অন্তত 6 লাখ টাকা, অথচ সম্প্রতি ক্যাম্পাসে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে এক ছাত্রীর। এই ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের মাঝে। চাপের মুখে তদন্ত কমিটি গঠন করছে কর্তৃপক্ষ। অধ্যক্ষ বলছে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার কথা। বৃহস্পতিবার নিজ শিক্ষা প্রতিষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল সরকারি বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী রুমানা আক্তার। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রুমানার চিকিৎসায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি শিক্ষকরা। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রুমানার। এ ঘটনায় শিক্ষকদের দায়িত্বে অবহেলার অভিযোগ রুমানার অভিভাবক ও সহপাঠীদের। অন্তত 2 ঘন্টা ধরে সে ছিল, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সেটা তো করার ক্যাম্পাসে সুযোগ নেই, তো তাকে তাৎক্ষণিক হসপিটালে পাঠায় না। যে একটা লেন্দি সময়, এটাও ওর শারীরিক অবস্থা আরও খারাপ করছে। যদি প্রাথমিক অবস্থায় নেওয়া যেত তাহলে হয়তো আমাদের মাঝেও থাকতো। তারা কোনো কিচ্ছু করে নাই, মানে এটা অবহেলা করে রাখছে। 3 ঘন্টার পর তারা আমার লোকজন বরিশালে ছিল, তাদেরকে ফোন দেওয়াইয়া তাদেরকে পাঠাইছি, তারপর তারা নিয়ে সদর হাসপাতালে গেছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই সেমিনার কক্ষে প্রায় 3 ঘন্টা অচেতন অবস্থায় পড়েছিলেন রুমানা আক্তার। দ্রুত হাসপাতালে নেওয়া তো দূরের কথা, দেওয়া হয়নি প্রাথমিক চিকিৎসাও। সরকারি বিএম কলেজে শিক্ষার্থীর সংখ্যা 30,000। প্রতি বছর প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে চিকিৎসা খরচ বাবদ 20 টাকা করে নেয় কর্তৃপক্ষ। চিকিৎসা খাতে কলেজের বাৎসরিক আয় 6 লাখ টাকা, অথচ কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা প্রদান কিংবা দ্রুত হাসপাতালে নেয়ার মতো কোনো ব্যবস্থা নেই এই শিক্ষা প্রতিষ্ঠানে। আল্লাহ না করুক আমার যদি কিছু হয়, সেটা নিয়ে যে কলেজ কর্তৃপক্ষ কোনো তাৎক্ষণিক ব্যবস্থা আমাকে চিকিৎসা দিতে পারবে এমন কোনো ফ্যাসিলিটি আমাদের কলেজে নেই। একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন, যে একটা স্টুডেন্ট অসুস্থ হলে যেন তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া যায়। একটা প্রাথমিক চিকিৎসা যেন দেওয়া যায়, এইটুক ব্যবস্থা থাকা উচিত। কলেজ অধ্যক্ষ বলছেন রুমানা মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চিকিৎসক নিয়োগ ও অ্যাম্বুলেন্স কেনার ব্যাপারে আশ্বাস দেন তিনি। তদন্ত করার জন্য 3 সদস্যের একটা কমিটি করেছি, সেই কমিটি কাজ করছে, কাজ করে তারা রিপোর্ট দেবে। চেষ্টা করবো একটা অ্যাম্বুলেন্স কেনার জন্য, সরকারের কাছে আবেদন করব যাতে যদি একটা অ্যাম্বুলেন্স আমাদেরকে দেওয়া হয়। রুমানার চলে যাওয়ার ঘটনাটি বিএম কলেজে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের চরম দায়িত্বহীনতার প্রমাণ বলছে সচেতন মহল। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। দিনাজপুরের খানপুর মহাসড়কের পুলহাট বাজার থেকে 12 কিলোমিটার পর্যন্ত রাস্তার দুপাশে সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে সড়ক ও জনপথ বিভাগ। সেখানে আছেন আমার সহকর্মী মাহফুজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। মাহফুজ, অভিযান শুরু হচ্ছে কিনা জানাবেন এবং স্থানীয়রা কি বলছেন এ বিষয়ে? অভিযান শুরু হওয়ার কথা রয়েছে আজ সকাল থেকে, এখনো শুরু হয়নি, তবে আমরা শুনেছি প্রশাসনের লোকজন প্রস্তুতি গ্রহণ করছে। আমরা এখন আছি পুলহাট বাজারে, এটি হচ্ছে দিনাজপুরের একটি অন্যতম। গত কয়েকদিন ধরেই এলাকার লোকজন তাদের সাথে যোগাযোগ করার পরে যখন কোনো উপায় পায়নি, তখন তারা আজকে রক্ষার জন্য গত কয়েকদিন ধরে শুরু করেছে। এটি একটি দুর্ভোগ তাদের জন্য। দীর্ঘদিন ধরে তারা এই মালামাল দোকানদারি করে আসতেছে। আজ প্রায় 50 বছর পরে আজকে তাদেরকে হঠাৎ করে এই দোকান উঠাইতে হচ্ছে। এই দোকানগুলো উচ্ছেদ হচ্ছে। উচ্ছেদের কারণে দেখেন আপনি, আমরা দেখাতে চাচ্ছি আপনাকে যে এই যে মালামালগুলি তারা নিজেদের উদ্যোগেই সরায় নিচ্ছে, কারণ এই প্রশাসন বলেছে তারা যে ইতিমধ্যেই তারা যে দাগ দিয়ে গেছে, যে ইন্ডিকেট করে গেছে, সেই ইন্ডিকেট অনুযায়ী তারা এই উচ্ছেদ পরিচালনা করবে। এই উচ্ছেদের কারণে অনেকে আজকে হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, এই কথাগুলো বলেছে। অনেকে আবার বলছে যে তারা এই জমিটা ক্রয় করা জমি তাদের, অতএব তাদেরকে যেন উচ্ছেদ না করা হয়। কিন্তু জেলা সড়ক ও জনপথ বিভাগ বলছে 1942 সালে এই জমি অধিগ্রহণ করা হয়েছে
এবং এই জমিতে তারা দীর্ঘদিন ধরে বসবাস করতে আসছে। আমি আজকে একজন উচ্ছেদ যাদের হচ্ছে দোকান, এরকম একজন দোকানের সাথে কথা বলি, তার সাথে কথা বলি যে আসলে আপনার এখানটা যে এই যে মালামালগুলো সরাই নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আমাদের এই যে দোকানের যে চিহ্ন যে সেই চিহ্নের ভিতরে আমরা দোকান উঠে নিয়েছি এবং আমাদের 2-3টা করে দোকান ছিল, একটা করেও থাকতেছে। আমরা 27 বছর ধরে এই দোকান করতেছি, আমার 3-3টা দোকানে একটাও থাকতেছে না। রাস্তার কাজ করবে 3 ফিট আর নিচে 82 ফিট। আপনি যেমনটি শুনলে তাদের যে দুঃখের কথা তারা বলছে, এরকম আসলে অনেকেরই এই অবস্থা। এই যে একটি জায়গা, এটা ব্যাংকে বন্ধক রয়েছে, তারা হয়তো এই ব্যাংক থেকে তাদেরকে নোটিশ করা হচ্ছে। এখন এই উচ্ছেদ হয়ে গেলে তারা কি করবে, এটা নিয়েও তাদের চিন্তিত হয়ে আছে। এখন চিন্তিত হয়ে আছে। যাই হোক, সকাল 10টার দিকে হয়তো উচ্ছেদ অভিযান শুরু হবে, তখন আপনাদেরকে যমুনা টেলিভিশনের মাধ্যমে দর্শকদেরকে জানানো হবে। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। রাজ উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যে মৌলভীবাজারের মণিপুরি গ্রামগুলোতে চলছে রাসলীলার মহড়া। সুন্দরবনের আলোর কোলে রাস উৎসবের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বন বিভাগ ও পূজা উদযাপন কমিটি। বন্যপ্রাণীর শিকার রোধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এছাড়া প্রথমবারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় পুণ্যার্থীদের নেওয়া হবে পূজা স্থানে। এবারের উৎসবে মেলার আয়োজন না থাকায় সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কাউকে বনে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে বন বিভাগ। রাস উৎসবের আমেজ এখন চারপাশে, নাচের তালে মুখরতা, কিশোরীরা তাল মেলাচ্ছে ঢোল আর সুরের ছন্দে। প্রস্তুতির এই ব্যস্ততা আনন্দের ঢেউ ছড়িয়ে দিচ্ছে সর্বত্র। মৌলভীবাজার কমলগঞ্জের মাধবপুর জোড়ামণ্ডপ ও আদমপুরে অনুষ্ঠিত হবে রাস উৎসব। রাধাকৃষ্ণ, রাখাল, গোপী ও বৃন্দার ভূমিকায় নৃত্যে অংশ নেবে 3 শতাধিক শিশু কিশোর। ধ্রুপদী নাচের শৈল্পিক আবহ ধরে রাখতে উপজেলার 18টি মণিপুরি গ্রামে চলছে মহড়া। এইবারে রাসলীলা আমার পারফরমেন্স খুব ভালো হবে, আমি এই প্রত্যাশা করি। আমি গোপী হিসাবে উপস্থাপনা করছি, আর এই রাসলীলা আমাদের অনেক বছর ধরে চলিত। সকল ধর্মবর্ণের গোত্রের মানুষ এখানে সমবেত হবে এবং আশা রাখছি ভালো একটি মহোৎসব এবার আমরা উপহার দিতে পারবো। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের আলোর কোলে আয়োজন করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ঐতিহ্যবাহী রাস উৎসব। 5 নভেম্বর আনুষ্ঠানিকতা হলেও 2 দিন আগেই পুণ্যার্থীরা রওনা হবেন। মোংলা বন্দর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে জনমানব শূন্য সমুদ্র মোহনায় ভগবান শ্রীকৃষ্ণ ও গাজী কালুর পূজা এবং সমুদ্রের পানিতে পুণ্য স্নানের মাধ্যমে পাপ মোচন করবেন তারা। এরই মধ্যে শেষ হয়েছে সার্বিক প্রস্তুতি। লক্ষ লক্ষ দর্শনার্থী পূর্ণ স্নান করার জন্য এখানে উপস্থিত হয়। দেশ বিদেশ থেকে তারা চলে আসে। এই স্নানের মাধ্যমে মানুষের অনেক মনের কালিমা দূর হয়, পাপ তাপ দূর হয়। উৎসবকে ঘিরে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বন বিভাগ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। থাকবে সার্বক্ষণিক মেডিকেল টিম। স্বাস্থ্যগত দিক চিন্তা করে আমরা ডাক্তারের ব্যবস্থা করেছি জেলা থেকে, বিশেষ করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটা টিম থাকবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, তিনি মুভ করবেন ওনার ফোর্স নিয়ে। বিভাগীয় পর্যায়ে ফরেস্ট থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছে এই পূজাকে কেন্দ্র করে যাদের ওখানে ডিউটি থাকবে সবার সঙ্গে আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং করেছি। প্রায় 150 বছর ধরে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সুন্দরবনের দুবলারচরের আলোর কোলে রাস উৎসব হয়ে আসছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। জামালপুরের ইটাইলে অবৈধভাবে ব্যাটারি গলিয়ে সীসা তৈরি করায় বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। কারখানার বিষাক্ত পদার্থের প্রভাবে 12টি গরুর করুণ মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়ে আছে 30টিরও বেশি গরু। এলাকার গৃহপালিত প্রাণীগুলোর অবস্থা নাজেহাল। অসুস্থ গবাদি পশুগুলোর চিকিৎসার পাশাপাশি মৃত প্রাণীগুলোর ময়নাতদন্তের কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আর মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। কেমিক্যালের অসহ্য যন্ত্রণায় হাঁসফাঁস করছে অসহায় বুবা প্রাণীটি। করুণ অবস্থা দেখে বুকে জড়িয়ে দিশেহারা অভাগা হেকমত আলী আল্লাহর কাছে সাহায্য চাইছেন প্রাণপণে।
হৃদয় বিদারক এই দৃশ্য জামালপুর মির্জাপুরের হেকমত আলী সহ আরও অনেক কৃষকের ঘরে। উঠানে মৃত অবস্থায় পড়ে আছে তাদের স্বপ্নগুলো। 200 গজ পাশের অবৈধ সীসা কারখানা থেকে নির্গত রাসায়নিক মিশে যাচ্ছে ঘাস আর পানিতে। সেই ঘাস ও পানি খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হেকমত আলীর 8টি সহ মোট 12টি গরুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে আশেপাশের আরও 30টিরও বেশি গরু। যে সময় থাপড়ায় মরে চোখের সামনে, ওই সময় মনে হয় যে আমার জীবন নিজের জীবন নিজেরই গেল। 2টা গরু ছিল, একটা মারা গেছে, আরেকটা আছে। এখন ওষুধ কিনতে কিনতে আমাদের প্রায় জীবন অর্ধেক শেষ। আমাদের এত বড় মাঠ গাছ আছে কিন্তু আমরা খাইতে পারতেছি না এই কারখানাটা হওয়ার পর থেকে। বাতাসে বিষাক্ত ধোঁয়া রাসায়নিক ছড়িয়ে পড়েছে কৃষি জমি সহ ব্রহ্মপুত্র নদে। পরিবেশ ও প্রতিবেশে মিশে বিরূপ প্রভাব ফেলায় অসুস্থ হয়েছে বেশ কিছু কৃষকের গবাদি পশু। ভুক্তভোগীদের ক্ষতিপূরণের পাশাপাশি অভিযুক্তদের বিচারের দাবি করছে এলাকাবাসী। গরু পানি খাওয়াইছে, ঘাস খাওয়াইছে, তারপরে তো সমস্যা, গরু এরাও ঠিক মতন খায়ও না, পানি টানি কিছুই খাই না। ব্যাটারি পুড়ে গলায় সীসা ওই অবশিষ্ট ময়লা পানিটা নদীর পানির দিকে লিক করে দিছে। ওই পানিটা নদীর পানির সাথে যায়, এই গরু এরা তো এখানে পানি খাওয়া, এই পানি যে খাইছে এই খাওয়ার পরে এই অবস্থা। আমার এই ক্ষতিপূরণ দেওয়া লাগবো, সূক্ষ্ম বিচার চাই, কি করবেন এটা আর বুঝবেন না। আমার যে এত জিনিস মূল্য। আপাতত প্রাণীদের স্থানীয় চরণভূমিতে না বাঁধা এবং দূর থেকে ঘাস এনে খাওয়ানোর পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। এছাড়া অসুস্থ গরুগুলোর চিকিৎসা দেওয়ার পাশাপাশি মৃত্যুর কারণ জানতে মৃত গরুগুলোর ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। মৃত গবাদি পশুগুলো পোস্টমর্টম করে তার আমরা বিছানা এবং ওই এলাকার যে ঘাস লতাপাতা এগুলো নিয়ে এসেছি, টেস্ট করার জন্য আমরা ঢাকায় পাঠিয়ে দিয়েছি। এবং সেই পশুগুলো প্রাথমিক ধারণা মনে হচ্ছে যে কোনোভাবে প্রয়োজনীয় হতে পারে। এদিকে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পালিয়েছে অভিযুক্ত কারখানার মালিক। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি পরিবেশ আইনে মামলা করা হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। কারখানাটার যে অভিযোগ উঠতেছে as soon as possible এটা আমরা দ্রুত এখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করব ওই যে মালিকের বিরুদ্ধে। জেলার আরও বেশ কয়েকটি স্থানে চুপিসারে এমন অবৈধ কারখানা গড়ে উঠেছে। কারখানাগুলো বন্ধের দাবি জামালপুরবাসীর। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। ঝিনাইদহে বাড়ছে মিশ্র চাষের প্রবণতা। ধানের ক্ষেতে কলা চাষ, তাও আবার একই সাথে এখন আধুনিক চাষ পদ্ধতি। এই পদ্ধতিতে একটি ফসল ঘরে ওঠার কয়েক মাস পরেই উঠে আসছে আরও একটি অর্থকরী ফসল। এতে আবাদি জমির সর্বোত্তম ব্যবহার বাড়ছে, অন্যদিকে কমছে উৎপাদন খরচ। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মিশ্র চাষের এই পদ্ধতি। দিগন্তজোড়া সবুজের সমারোহ। ধানের ক্ষেতের মাঝে সারি সারি কলা গাছ, কোথাও মাথা তুলে আবার কোথাও মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। বিষয়টি দৃষ্টিনন্দন হলেও কলার সাথে ধানের মিশ্র চাষ পদ্ধতিটি এখন কৃষকের বাঁচাচ্ছে সময়, শ্রম এবং পরিচর্যার খরচ। বিঘা প্রতি 10,000 টাকা খরচে চলছে কলা এবং ধানের মিশ্র চাষ। সবকিছু ঠিকঠাক থাকলে এই দুই ফসলে ঘরে আসবে কমপক্ষে 50,000 টাকা। শেষ সার 3 বেতে 4 বেত 7 দিলে কলা উঠে যায়। কলাও মাজা সমান খায় নাই, খুব লাভবান খাতে। একই খরচে আমার এই 3 মাস কলার পরিচর্যাটা হয়ে যায়, যার কারণে কৃষকের দিন দিনের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। কৃষকেরা বলছেন যে ধান রোপণের আগে অথবা পরে যে কোনো সময়ই লাগানো যাবে কলার চারা। কলার ফলনে লাগে 7 মাস। ধান কাটার পর লাগালে তা ভালো ফলন দেয় না, বরং সেই কলা হয়ে যায় অপরিপক্ক। যে 3 মাস ধান এবং কলা থাকে, সেই 3 মাসে একই সার প্রয়োগে উভয় ফসলেরই ফলন বৃদ্ধি পায়। আগাছা নিধনও একই সাথে এক খরচেই করা সম্ভব। ধানের ভিতরে কলা লাগাই, ধানটা কেটে নিয়ে ভুঁইটা ভালো সুন্দর করে চাষ করে সার মাটি দিয়ে সেচ দিয়ে সার মাটি দিয়ে দিলে কলা বেঁধে যায়। এই চাষে আমরা লাভবান। আর কিছুদিন পরে এই ধানটা কাটা যাবে, কাটার পরে আপনার এই কলাটা যত্ন করা যাবে, ঠিক আছে। আর কলা ধরেন 1 বছরের ক্ষেত, আর এর কোপে দেখেন এই ধানটা হয়ে গেল। এই ধান আর কলা আমি বোধহয় 15 বছর টছর করছি। ধানের ভিতরেই কলা, তা লাভবান ভালোই হয়।
সাথী ফসল অর্থাৎ মিশ্র চাষের পরিধি বাড়াতে কৃষকদেরকে নিয়মিতভাবে প্রযুক্তিগত সহ নানা ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষক কলার সাথে বোরো ধানেও আবাদ শুরু করেছেন, সাথী ফসল হিসাবে চাষ করে তারা উপকৃত হচ্ছেন। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছে। কৃষি বিভাগের তথ্য বলছে জেলার আবাদি জমির পরিমাণ 1,50,232 হেক্টর। ঠিক কত হেক্টর জমিতে মিশ্র ফসলের চাষ হচ্ছে সেই ব্যাপারে তথ্য নেই কৃষি বিভাগের কাছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। জামালপুরের মাদারগঞ্জে ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ হওয়া সবশেষ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সকাল উপজেলার হরিপুর এলাকায় ভেসে ওঠে বৈশাখীর মরদেহটি। এ নিয়ে নিখোঁজ 5 জনের মরদেহই উদ্ধার হলো। শুক্রবার ঝিনাই নদীতে ডিঙ্গি নৌকা দিয়ে ঘুরতে বের হয় 5 শিশু। পরে হঠাৎই নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় শিশু ও নদী তীরবর্তীদের আর্তচিৎকারে স্থানীয়রা গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আবু হাসান, সাইবা ও পলির মরদেহ। পরদিন উদ্ধার হয় শিশু কুলসুমের মরদেহ। আবারও বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 3 ফরম্যাটে 3 জন অধিনায়ক তত্ত্বে বিশ্বাসী না বলে গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে অধিনায়কত্ব ছেড়েছিলেন শান্ত। তবে আবারও তাকে রাজি করিয়ে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের জন্য দায়িত্ব দিয়েছে বিসিবি। এমন আস্থার প্রতিদান মাঠে দিতে চান বলে জানিয়েছেন শান্ত। আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। চলতি বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর এভাবেই বনেদি ফরম্যাটের ক্রিকেটের নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান নাজমুল হোসেন শান্ত। 14 ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়ে সর্বোচ্চ 5টি টেস্ট জিতে সফল অধিনায়ক হিসেবে সবার উপরে এই ক্রিকেটারের নাম। তবে ড্রেসিং রুমে 3 অধিনায়ক থাকার প্রয়োজন নেই জানিয়ে সে সময় দলের ভালোর জন্য নেতৃত্ব থেকে সরে যাওয়ার কথা জানান শান্ত। টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি। এরপরে বাংলাদেশ আর টেস্ট খেলেনি, যে কারণে বিসিবির প্রয়োজন পড়েনি টেস্ট অধিনায়ক ঘোষণা করার। তবে 2025-2027 টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নাজমুল শান্তর উপরই ভরসা রাখছে বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেন। শান্তর নেতৃত্ব গুণ দলের উন্নতিতে ভূমিকা রেখেছে। অধিনায়ক হিসেবে মাঠে তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে। টেস্ট ক্রিকেট নিয়ে শান্তর ধৈর্য, প্রতিশ্রুতি ও ভালো বোঝাপড়া আছে। বোর্ড মনে করে নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভালো করার প্রেরণায় এগিয়ে নিতে সাহায্য করবে। টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার বিষয়টিকে বেশ সম্মানের বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যেতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বোর্ড আমার অধিনায়কত্বে যে আস্থা ও বিশ্বাস দেখিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। দেশকে নেতৃত্ব দেয়া আমার জীবনে সবচেয়ে গর্বের বিষয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। কয়েক মাস আগেও দেশের ক্রিকেটের 3 ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল শান্ত। এরপর টি-20তে লিটন কুমার দাস ও ওয়ানডেতে টাইগারদের নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয় মেহেদী মিরাজকে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্টে থাকবে ছায়া কমিটি, এমন গুঞ্জন উড়িয়ে দিলেন স্বয়ং বিসিবির ক্রিক অপস চেয়ারম্যান। বলছেন এভাবে কমিটি করে স্ট্যান্ডিং কমিটিকে অবমূল্যায়িত করার সুযোগ নেই। নাজমুল হোসেন শান্তর হুট করে টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্তে শান্তর সঙ্গে নাজমুল আবেদিন ফাহিমের যোগাযোগহীনতা ছিল স্পষ্ট। দিন কয়েক আগে আবারও শান্তকে অধিনায়কত্বের প্রস্তাব দেন ফাহিম। সেবার ফিরিয়ে দিলেও শুক্রবার রাতে বোর্ড সভাপতির করা প্রস্তাব ফেরাতে পারেননি শান্ত। 2027 টেস্ট সাইকেল পর্যন্ত টাইগারদের ক্যাপ্টেন, এক সময়ের 3 ফরম্যাটের অধিনায়ক। শোনা যায় নানাবিধ এসব ঘটনায় ক্রিকেট অপস চেয়ারম্যানের ওপর নাখোশ হয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট। এমনকি শোনা গেছে ক্রিকেট পরিচালনা বিভাগে থাকবে একটা ছায়া কমিটি, যে কমিটির সদস্য দেশের সাবেক 3 অধিনায়ক। ছায়া কমিটিতে কোনো সুযোগ নেই। বিসিবিরই প্রত্যেকটা কমিটিতে স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গরূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে। এখানে ছায়া কমিটি হবার কোনো সুযোগ নেই। বাট যেটা হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখানে অনেক এক্স ক্রিকেটার আছে, অনেক বল না, কিছু সংখ্যক এক্স ক্রিকেটার আছে যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং
তারা যথেষ্ট সময় কাটিয়েছে ক্রিকেট বোর্ডে, যে কোনো বিষয়ে তাদের সাথে আলোচনা হতে পারে। সেটা একটা, আমি যদি একটা বিদেশি কোচ নিতে চাই, হেড কোচ নিতে চাই, একটা স্পেশাল কমিটি করে সেটা করা যেতে পারে। আমরা যদি একজন ক্যাপ্টেন নির্বাচন করতে চাই, সেটা স্পেশাল একটা কমিটি করে সেটা করা যেতে পারে। এসব হতেই পারে। তার মানে এই না যে স্ট্যান্ডিং কমিটিকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 সিরিজে 3-0 হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ দল। টানা 4 সিরিজ জয়ের পর এই হারের পেছনে ক্রিকঅপস চেয়ারম্যান টেনেছেন টানা খেলার ঝক্কিকেও। শেষ 4 মাসে টাইগাররা খেলেছে 29টা ম্যাচ, যার মধ্যে 20টাই টি-20। বেশ অনেক দিন ধরে আমাদের দল কিন্তু কিছু কিছু খেলোয়াড় একেবারে কন্টিনিউয়াসলি ক্রিকেটের মধ্যে আছে, খুব কমই বিশ্রাম পাচ্ছে। একটু বিশ্রাম পেলে ভালো হতো, বাট দিস ইজ নো এক্সকিউজ। আমার মনে হয় যে নিশ্চয়ই আমরা কিছুদিন বিরতি পাবো, রেস্ট পাবো, এখান থেকে দল আবার ঘুরে যাবে, আবার ভালো খেলা শুরু করবে। মনোবিদ হিসেবে ডেভিড স্কটিকে নিয়োগের কথা থাকলেও শিডিউল জটিলতায় তার সঙ্গে চুক্তি করছে না বিসিবি। দীর্ঘমেয়াদে কাজ করতে পারবেন এমন কারো খোঁজ করছে বোর্ড। ফরম্যাট ভেদে ব্যাটিং কোচ নিয়োগেরও পরিকল্পনা আছে ম্যানেজমেন্টের। বলারের ক্ষেত্রে আমরা প্রায় দেখছি রিপ্লেসমেন্ট। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ইউরোপিয়ান ফুটবলের খবর। বুন্দেসলিগায় একাদশ নিয়ে চমক দেখালো। ম্যাচে বায়ার লেভারকুজেনকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। এদিকে লিগ 1-এ শেষ মুহূর্তের গোলে দলকে জিতিয়ে 100তম ম্যাচ রাঙালেন গঞ্জালো রামোস। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অব্যাহত আর্সেনালের জয়রথ। অপর ম্যাচে নটিংহ্যামের কাছে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লা লিগায় এমবাপ্পের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে 4-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল রিয়াল মাদ্রিদ। ফেব্রুয়ারিতেই হতে হবে জাতীয় নির্বাচন, আর নির্বাচনের দিনই করতে হবে গণভোট। গতকাল এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, নানা দাবিতে নির্বাচন বানচালের চেষ্টা চলছে ধর্মভিত্তিক একটি দল। শনিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এই কথা বলেন তিনি। মিথ্যা বলে জাতির সাথে প্রতারণা না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, তারা ৭১কে অস্বীকার করে ২৪কে প্রতিষ্ঠিত করতে চায়। জনগণকে বিভ্রান্ত করে বোকা বানিয়ে যে সংস্কার, তা মানে না বিএনপি। মহাসচিব জানান, প্রস্তাবিত জুলাই সনদের মাধ্যমেই জাতিকে বিভক্ত করা হয়েছে। শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি অনুরোধ করেন মির্জা ফখরুল। আরও বলেন, অভ্যুত্থানের ৩ মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তিরা মাথাচাড়া দিতে পারত না। সুদানের দারফুর অঞ্চলের আল ফাশিরে এখনও অব্যাহত রক্তপাত, সহিংসতা। দলে দলে শহর ছাড়ছে বাসিন্দারা। নিখোঁজ শত শত মানুষ। পথে পথে এমনকি বাড়ি বাড়ি গিয়ে তাণ্ডব চালাচ্ছে আরএসএফ সদস্যরা। দারফুর অঞ্চলের শহরটির টেলিকমিউনিকেশন ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন, তাই অনেকেই যোগাযোগ করতে পারছেন না আত্মীয় স্বজনদের সাথে। ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় দেখা দিয়েছে চরম মানবিক সংকটও। গত সপ্তাহে আরএসএফ আল ফাশির দখলে নেয়ার পর থেকেই হত্যা, ধর্ষণ আর লুটপাট চলছে শহরটি জুড়ে। পথে পথে পড়ে আছে শত শত মরদেহ। বাস্তুচ্যুত হয়েছে ৬২,০০০-এর বেশি মানুষ। একসময়ের দুই বন্ধুর ক্ষমতা দখলের লড়াইয়ের বলি হচ্ছে সুদানের লাখ লাখ নিরীহ মানুষ। প্রশ্ন উঠছে, ২ বছর ধরে এমন সশস্ত্র সংঘাত চালিয়ে নেয়ার রসদ কোথায় পাচ্ছে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী? বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, বিদেশিদের মদদেই এত দীর্ঘায়িত হচ্ছে সুদানের গৃহযুদ্ধ। একদিকে আরএসএফকে অস্ত্র দেওয়ার অভিযোগ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে, অন্যদিকে মিশর, তুরস্ক ও ইরানের বিরুদ্ধে রয়েছে সেনাবাহিনীকে সহায়তার অভিযোগ। সুদানের আল ফাশির এখন লাশের শহর। আধা সামরিক বাহিনীর নির্বিচার হত্যা, লুটপাট ও ধর্ষণের পর নতুন করে আলোচনায় আফ্রিকার দেশটির ভয়াবহতম গৃহযুদ্ধ। গত ২ বছর ধরে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর ক্ষমতা দখলের লড়াইয়ে রণক্ষেত্র রাজধানী খার্তুম, দারফুর সহ কয়েকটি অঞ্চল, যার বলি হয়ে প্রাণ গেছে প্রায় ১.৫ লাখ নিরীহ মানুষের। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ বাসিন্দা। মূলত ২০১৯ সালে অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই অস্থিতিশীল সুদান। একসময়ের ঘনিষ্ঠ মিত্র সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান ও র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামাদান দাগালোর ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব গৃহযুদ্ধের রূপ নেয় ২০২৩ সালে।
সেনাবাহিনী ও আরএসএফ টানা 2 বছর ধরে এমন রক্তক্ষয়ী সংঘাতের রসদ পাচ্ছে কই। বিভিন্ন মানবাধিকার সংস্থার অভিযোগ, বিদেশি সহায়তা ছাড়া এতদিন ধরে এই গৃহযুদ্ধ চালিয়ে যাওয়া তাদের পক্ষে রীতিমতো অসম্ভব। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, সুদানের আধা সামরিক বাহিনীর অস্ত্রের সবচেয়ে বড় যোগানদাতা সংযুক্ত আরব আমিরাত। অভিযোগ, আরএসএফের অধীনে থাকা বিপুল স্বর্ণের খনির জন্যই তাদের এই বিতর্কিত অবস্থান, যদিও বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে আবুধাবি। যুদ্ধের মধ্যে আরএসএফ বেশ কয়েকটি সরবরাহকারী থেকে অস্ত্র ও জ্বালানি পেয়েছে, তবে তাদের প্রধান সরবরাহকারী সংযুক্ত আরব আমিরাত। সরাসরি লিবিয়া সীমান্ত এমনকি চাঁদ ও উগান্ডা দিয়ে সুদানে অস্ত্র পাঠায় ইউএই। বিনিময়ে ঐতিহ্যগতভাবে তারা সুদানি স্বর্ণের সবচেয়ে বড় আমদানিকারক। অন্যদিকে মিশর, তুরস্ক ও ইরানের বিরুদ্ধে নিজ নিজ স্বার্থে সুদানের সেনাবাহিনী অর্থাৎ এসএফকে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। ইনস্টিটিউট অব ওয়ারের তথ্যমতে সুদানের সীমান্তবর্তী মিশর লাখ লাখ শরণার্থীকে আবারও নিজ দেশে ফেরত পাঠাতে চায়। এ কারণেই সুদানের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনা সদস্যদের সমরাস্ত্র সরবরাহের পাশাপাশি প্রশিক্ষণ দেয় কায়রো। লোহিত সাগরে প্রভাব বিস্তারের লক্ষ্য ইরান ও তুরস্কের, আর তাই সুদানের সেনাবাহিনীকে সামরিক সহায়তার অভিযোগ দেশ দুটির বিরুদ্ধে, যদিও তারা দেশটির গৃহযুদ্ধে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নাইজেরিয়ায় খ্রিস্ট ধর্মাবলম্বীরা সহিংসতার শিকার হলে যে কোনো সময় সেখানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। আফ্রিকার দেশটির প্রতি এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে নাইজেরিয়াকে সতর্ক করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের হামলা হবে ভয়াবহ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপর নিপীড়নকারীরা জঙ্গি, সন্ত্রাসী এমন মন্তব্য করেন ট্রাম্প। সহিংসতা অব্যাহত থাকলে অবিলম্বে দেশটিকে সব রকম সহায়তা দেয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র, এমন হুমকিও দেন তিনি। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে যুদ্ধ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এর একদিন আগেই নাইজেরিয়াকে ধর্মীয় নিপীড়ক রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল যমুনা নিউজের আপডেটগুলো। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।